সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে শিখো গণিত সিরিজের আজকের ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ এই অধ্যায়টির বেসিক আলোচনা নিয়ে হাজির হয়েছি। ধারাবাহিকভাবে সম্পূর্ণ সিরিজে বেশ কয়েকটি পর্বে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা খুবই বেসিক কিছু কথা আমাদের জানতে হবে, যেগুলো না জানলে আমাদের আসলে এই অধ্যায়টিকে অনুভব করা, ফিল করা সম্ভব নয়। তো চলো প্রথমেই আমরা 5.1 সমীকরণ, এটা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 95-এ পাওয়া যাবে। তোমরা চাইলে বই মিলিয়ে দেখতে পারো। তো এখানে বলা হচ্ছে যে সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে এক বা একাধিক অজানা রাশি, চলক, সমান চিহ্ন, এখানে আরেকটি বিষয় যুক্ত করতে হবে, প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। তো আসো এখন গাণিতিক বাক্যের মধ্যে তাহলে আমরা কী কী পাবো? আমরা অজানা রাশি বা চলক পাবো। তাহলে চলকটা কী জিনিস? চলক হচ্ছে এক্স, ওয়াই, জেড, অর্থাৎ যেগুলো হচ্ছে অজানা রাশি, যাদের মান আমাদের জানা নেই। এরপর এখানে আরেকটা জিনিস থাকে সমান চিহ্ন। সমীকরণের দুই পাশে থাকা মানকে সমান করে দেয় এই সমান চিহ্নটা। তো সমান চিহ্নটা অবশ্যই সমীকরণের একটি শর্ত, যে সমান চিহ্ন থাকতেই হবে। এরপরে সংখ্যা বা রাশি, চলক বা অজানা রাশির সাথে যুক্ত নির্দিষ্ট মান। তো এই তিনটি কথা আমি একটু পরিষ্কার করে তোমাদেরকে দিচ্ছি একটা এক্সাম্পলের মাধ্যমে। ধরো আমি লিখলাম 3x প্লাস হচ্ছে 2 ইকুয়াল দিলাম আমি 8। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সমীকরণ হলো একটা গাণিতিক বাক্য, এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। তো যেখানে এক বা একাধিক অজানা রাশি, তো আমি এখানে লিখেছি 3x প্লাস ওয়াই, 3x প্লাস 2 ইকুয়াল 8। তাহলে কখনো কখনো এমন হতে পারে যে এক্সও আছে এবং ওয়াইও আছে, এমনও হতে পারে। তো এখানে একটাই অজানা রাশি, তো একাধিকও হতে পারে। এরপরে সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন আছে। এরপরে বলতেছে যে এখানে প্রক্রিয়া প্রতীক থাকবে। তো প্রক্রিয়া প্রতীক দেখো আমাদের এখানে কিন্তু প্রক্রিয়া প্রতীক যোগ আছে। সবসময় যে যোগ থাকবে বিষয়টা এমন না, বিয়োগও থাকতে পারে, এরপরে গুণও থাকতে পারে, ভাগও থাকতে পারে। তাহলে সমীকরণের উপাদান হিসেবে আমরা জানলাম যে এখানে অজানা রাশি থাকবে, যেমন এগুলো এক্স, ওয়াই, জেড, হ্যাঁ, ছোটো হাতের অক্ষরগুলো সাধারণত লেখা হয় এবং শেষের দিকের অক্ষরগুলো ইংরেজি বর্ণমালার। এরপর এখানে সমান চিহ্ন থাকবে, সংখ্যা বা রাশি হিসেবে যুক্ত মান থাকবে, যেমন এখানে 2 আছে, আবার এটার সাথে চলকের সাথে গুণ অবস্থায় 3 আছে, তো এগুলো থাকবে। তো আমরা যেহেতু এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এখানে উদাহরণ হিসেবে আরেকটি এক্সাম্পল আমরা দিই। তো এখানে উদাহরণ হিসেবে আমরা আরেকটা বীজগাণিতিক রাশি লিখি। এবার আমরা লিখলাম 4x প্লাস হচ্ছে আমরা লিখলাম 8 ইকুয়াল লিখলাম 7x মাইনাস 5। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে আরেকটা লিখেছি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের চলক হচ্ছে কি একটাই, এক চলক বিশিষ্ট একটি সমীকরণ। সমীকরণের যে শর্ত, সেই শর্ত মেনটেন করে আমরা লিখেছি। তো এখন বলছে যে একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে, বাম পক্ষ এবং ডান পক্ষ। সমান চিহ্নের বাম পাশের যে অংশ, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশের যে অংশ আছে এটাকে বলা হয় বাম পক্ষ, এবং সমান চিহ্নের ডান পাশের যে অংশ আছে এটাকে বলে ডান পক্ষ। তো এখান থেকে খুব সাধারণ কিছু কথাবার্তা আমরা জানলাম। চলো তাহলে আমরা এবার পরবর্তী অংশে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, বলছে যে তোমরা প্রত্যেকে ওয়াই সংবলিত 5টি এবং জেড সংবলিত 5টি সমীকরণ লিখো। তো এগুলো মূলত তোমরাই চেষ্টা করবে, আমি শুধু একটি দেখিয়ে দিচ্ছি ওয়াই দিয়ে এবং একটি জেড দিয়ে। তুমি ইচ্ছা মতো লেখো। 3y ইকুয়াল হইতেছে 12। এটা কিন্তু একটা ওয়াই দিয়ে সমীকরণ হয়ে গেল। সমীকরণের শর্ত এখানে কিন্তু মেনটেন করে এটা লেখা হয়েছে। আমরা চাইলে আরেকটা লিখতে পারি ওয়াই দিয়ে, 7y মাইনাস হইতেছে 10 ইকুয়াল হইতেছে 48। তো এগুলো আসলে ভ্যালুটা কি আসবে, অর্থাৎ এটার মূল কি আসবে সেটা এখানে ভাবার দরকার নেই। শুধুমাত্র ওয়াই ব্যবহার হয়েছে কিনা এবং সমীকরণের যে শর্তগুলো আছে সেটা মেনটেন করা হয়েছে কিনা, এটাই এখানে মুখ্য বিষয়। তাহলে আমরা জেড দিয়ে যদি লিখতে চাই, হ্যাঁ, তাহলে জেড দিয়েও আমরা একই রকমভাবে লিখতে পারি, যেমন 5z মাইনাস হচ্ছে 2z ইকুয়াল হইতেছে
12। তো এটা কিন্তু জেড দিয়ে হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে আমরা চাইলে আরেকটি লিখতে পারি, যেমন 12z মাইনাস হইতেছে 5 ইকুয়াল হইতেছে ধরো গিয়ে 110। কোনো অসুবিধা নেই, আমরা এখানে জেড ব্যবহার করেছি, প্রক্রিয়া প্রতীক ব্যবহার করেছি এবং সমান চিহ্ন ব্যবহার করেছি। সমীকরণের যে নিয়ম সেইটা অনুসরণ করেই আমরা করেছি। তো এখন বাকিগুলো তোমরা নিজেরাই চর্চা করো এবং অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এই চর্চার ফলাফলটি কী আসতেছে সেটা আমাদেরকে জানাতে পারো। সেজন্য তোমাদেরকে 015213041860 015213041860 এই নম্বরে কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের হোমওয়ার্কের ছবি তুলে পাঠাতে পারো। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সরল সমীকরণ সম্পর্কে জানব। তো সরল সমীকরণ কি জিনিস? অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তো এখন আমরা তাহলে লিখি, আমরা লিখলাম 3x + 2 = 14। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে হচ্ছে অজ্ঞাত রাশির, তো অজ্ঞাত রাশি আছে x, তো এটার আরেকটা নাম হচ্ছে চলক, অর্থাৎ যার কোনো নিজস্ব মান নেই। একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ এখানে যে চলক আমরা দেখতে পাচ্ছি, এই চলকের উপরে যে পাওয়ারটা, এখানে আমরা কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না। যখন কোনো কিছুর উপরে কোনো পাওয়ার থাকে না, তখন তার উপরে অবশ্যই প্লাস পাওয়ার 1 থাকে। তাহলে এটার উপরে এক্সের উপরে +1 পাওয়ার হিসেবে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার পাওয়ার বা ঘাত বা সূচক যেটাই বলো না কেন সেটা হচ্ছে 1। তো এরকম একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তো এখন আমরা কিন্তু সমীকরণ শিখলাম এবং সরল সমীকরণ শিখলাম। তো এখন বলছে যে কি, এগুলো হলো এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণ। তাহলে আমরা আরেকটা লিখি, 4y - হইতেছে 2 ইকুয়াল হইতেছে 16। আমরা 14 এখানেও দিতে পারি। তো এখন দেখো, এটাও কিন্তু একটা সমীকরণ এবং এটাও সরল সমীকরণ, কারণ আমাদের এখানেও চলকের যে মান, পাওয়ার হিসেবে যে মানটা, সেটি হচ্ছে +1। তো এগুলো হলো এখানে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণ। আচ্ছা, এখন বলছে কি, দুই চলক বিশিষ্ট সমীকরণ আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখব সেটা এবার আমরা দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x + y = 3 এবং 2x = y - 5। তাহলে এখানে কিন্তু আমাদের xও অজানা, yও অজানা। তো এগুলো হলো দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণ। পাওয়ার হচ্ছে 1, এখানে 1, তাই একঘাত বিশিষ্ট, আর আমরা জানি একঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলা হয়। তো এ পর্যায়ে আমরা এখন জানব যে সরল সমীকরণের সমাধান প্রক্রিয়া সম্পর্কে। তো প্রথমত একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। তাহলে আমরা সমীকরণ থেকে এর চলকের মানটা যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বের করব, এটাই হচ্ছে তার সমাধান। তো চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। একটা চলকের যে মান পাওয়া যাবে সমাধান করার পরে, এটাকে বলা হবে সমীকরণটির মূল। তো এই মূল দ্বারা আসলে সমীকরণটি কী হয়? সিদ্ধ হয়। সিদ্ধ হয় এই কথার অর্থ কি? সমীকরণটির দুই পক্ষে সমান মান হয়। যদি আমরা ওই মানটা দুই পক্ষে ব্যবহার করি তাহলে সমান মান হবে। আমরা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে। সাধারণত চলকটিকে বাম পক্ষে রাখা হয়, অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম যে দুইটা পক্ষ থাকে, সাধারণত বাম পক্ষে চলকটিকে রাখা হয়। তো এখন আসলে আমরা একটা সমীকরণ দিয়ে এটা একটু সমাধান করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা সমীকরণ, আমরা যেটিকে এখন সমাধান করব এবং যার চলকের মানটা আমরা বের করব। তো আমাদের একটা নিয়ম আছে, আমরা নিয়মগুলো এখন আলোচনা করিনি, বাট আমরা এখানে যেহেতু একটা উদাহরণ দেওয়া প্রয়োজন তাই দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝবে। তাহলে এখানে 2x আছে, আমরা 2x লিখব। পক্ষান্তর বিধির একটা নিয়ম আছে যে -1 সমান চিহ্নের এই পাশে গেলে হয়ে যাবে +1, বা আমাদের মূলত x এর মান দরকার, তাই আমরা x এর মান এখানে লিখব। আচ্ছা, এরপর এখানে আমাদের 5 ছিল আগে থেকে,
সেই 5টা কিন্তু রয়ে যাবে। আমাদের উচিত ছিল আগে 5 লেখা, তারপরে -1টা লেখা। আমি আসলে অসতর্কতায় 5টা পরে লিখেছি, তাতেও কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই হবে। আচ্ছা, তো এরপরে এখন আসো, তাহলে 2x ইকুয়াল আমাদের 6 হচ্ছে, বা তাহলে x ইকুয়াল আমাদের কি হবে? x ইকুয়াল হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে 2 এবং x গুণ অবস্থায় আছে, তাহলে 2টা এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 হবে। তাহলে এখন দেখো x এর যে ভ্যালু আমরা পেয়ে ফেললাম সেটা হচ্ছে 3। তাহলে এখন আসুন আমরা x এর মানটা এখানে বসিয়ে দিই, দেখবে যে উভয় পক্ষ সমান হয়ে যাবে। তো যেটাকে আমরা শুদ্ধি পরীক্ষা বলতে পারি, শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষে শুদ্ধি পরীক্ষা চালিয়ে দেখি। তাহলে আমাদের বাম পক্ষ আছে 2x - 1, তাহলে 2 ইন্টু এক্সের মান আমরা কত পেয়েছি? 3 বসিয়ে দিলাম -1, তাহলে 3 আর 2 গুণ করে 6 হয় -1, 6 থেকে 1 গেলে কত? 5। তো দেখো এটা কিন্তু আমাদের ডান পক্ষে আছে, তাহলে আমরা এটা সমান সমান ডান পক্ষ লিখতে পারি। তাহলে আমরা এটা সমান লিখে দিব এখন ডান পক্ষ। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সমীকরণটা সমাধান করলে চলকের একটা মান পাওয়া যায়, এবং এখানে সমীকরণের মূল হচ্ছে 3। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে সমীকরণের মূল 3, সমীকরণের মূল হচ্ছে 3 আনসার। এবং আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, সঠিকভাবে আমাদের সমীকরণের মূলটা বের করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমীকরণ সমাধানের জন্য কিছু স্বতঃসিদ্ধ আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখন জানব। তো এখানে প্রথম যে নিয়মটা বলছে যে সমান রাশিতে একই মান যোগ করলে দুই পাশ সমান থাকে। তো দেখো, ধরো যে a এবং b আগে থেকেই সমান ছিল তারা, এখন আমি যদি এই পাশে একটা 2 যোগ করে দেই এবং এ পাশেও যদি একটা 2 যোগ করে দেই, তাহলে এরা সমানই থাকবে। অনুরূপভাবে আমি বলতে পারি a এবং c আগে থেকেই সমান ছিল, এই পাশে যদি আমি b যোগ করে দেই, এই পাশেও যদি b যোগ করে দেই, তাহলে তারা সমানই থাকবে। একটু সংখ্যা দিয়ে চিন্তা করো, 5 = 5, আমি যদি এই পাশে 1 যোগ করে দিই, এই পাশে 1 যোগ করে দিই, তাহলে এই পাশেও 6, এই পাশেও 6, মান চেঞ্জ হলেও তারা কিন্তু সমানই থাকছে। তাহলে এইটা আমরা এখান থেকে শিখলাম। এখন বলছে যে সমান রাশি থেকে একই মান বিয়োগ করলে দুই পাশ সমান থাকে। তো প্রথমত দেখো, a এবং b আগে থেকেই সমান আছে, তো আমি যদি এ পাশে c বিয়োগ করি, এ পাশে c বিয়োগ করি, তারা অনুরূপ সমানই থাকবে। আবার সংখ্যা দিয়ে চিন্তা করো, আগে থেকেই তোমার 8 এবং 8 সমান ছিল, তুমি 8 থেকে এ পাশে 1 বিয়োগ করে দিলে এবং এ পাশেও 8 থেকে 1 বিয়োগ করে দিলে, তাহলে এ পাশে এখন তুমি কত পাচ্ছ? 7, এ পাশেও 7। তাহলে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে যদি সমান রাশি থেকে একই মান বিয়োগ করি, তাহলে উভয় পক্ষ অবশ্যই সমান থাকবে। তাহলে আমরা সমীকরণ সমাধানের সময় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই কাজগুলো করতে পারবো। এরপর লক্ষ্য করো, সমান রাশি একই মান দ্বারা গুণ করলে সমানই থাকে। a এবং b আগে থেকে সমান ছিল, c দিয়ে গুণ দিলাম, c দিয়ে গুণ দিলাম, তাহলে অবশ্যই এই যে ac এবং এই যে bc তারা সমানই থাকবে। চাইলে তুমি সংখ্যা দিয়েও চিন্তা করতে পারো, 2 এবং 2 আগে থেকে সমান, এই পাশে 3 দিয়ে গুণ দিলাম, একই সংখ্যা এই পাশে 3 দিয়ে গুণ দিলাম, 6 এবং 6, তাদের মান চেঞ্জ হলেও তারা সমানই থাকছে। এরপর বলছে সমান রাশি অশূন্য মান দ্বারা ভাগ করলে দুই পাশ সমান হবে। কি বলছে তাহলে? a এবং b আগে থেকেই সমান, তাহলে এখন আমি যদি এ পাশে c দিয়ে ভাগ করি এবং এ পাশে c দিয়ে ভাগ করি, শুধু শূন্য যেন না হয় এটা মাথায় রাখতে হবে, কারণ শূন্য দিয়ে যদি আমি ভাগ করি তাহলে রেজাল্টটা কী হবে? আমি নিলাম 5 প্লাস দিলাম ডিভাইড দিলাম 0, দেখো ম্যাথ এরর। তো এই কারণে বলছে কি যে শূন্য দ্বারা শুধু নয়, তোমাকে অবশ্যই কী করতে হবে? অশূন্য নিতে হবে, অর্থাৎ শূন্য নয় এমন কোনো সংখ্যা সেম দুই পাশে নিতে হবে। তো আমরা আশা করছি বুঝতে পারলাম। আমি তারপর একটা এক্সাম্পল দিই, 12 = হচ্ছে 12, এ পাশেও 3 দিয়ে ভাগ দিলাম, এ পাশেও 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 3 দিয়ে 12কে ভাগ দিলে 4 হয়। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে সমান সমান রাশি যদি হয়, তাহলে আমরা যদি তাকে অশূন্য মান দিয়ে ভাগ করি, অর্থাৎ শূন্য নয় এমন মান দিয়ে ভাগ করি, তবুও তারা সমানই থাকবে। তো আশা করছি যে সমীকরণ সমাধানের যে নিয়মগুলো সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 99-এ একটি কাজ দেয়া আছে, সেটা সমাধান করব।
তো প্রথমেই লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে 2x + 5 = 9, সমীকরণের সমাধান x = 2, সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 2x + 5 = 9, এই যে সমীকরণটা আছে, সমীকরণে x এর পরিবর্তে 2 বসিয়ে, অর্থাৎ যেহেতু আমাদের বলছে যে x = 2, তো এটা হচ্ছে সমীকরণের মূল, আমাদেরকে দিয়েছে, তাহলে আমরা বাম পক্ষে লিখব 2x + 5। এখন এই x এর মানটা বসাবো আমরা কত, 2, প্লাস কত আমাদের 5, তাহলে 2 আর 2 গুণ করলে 4, প্লাস হচ্ছে 5 = হচ্ছে 9। তাহলে বাম পক্ষে আমাদের 9 আসলো ফলাফল, এবং ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি 9, তাহলে আমরা এখন এখানে লিখে দিব ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো, তাহলে আমরা এখন বলতে পারবো সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। চলো আমরা পরবর্তী আরেকটি কাজ আছে সেটি দেখি। তো এইবার আমাদেরকে বলছে কি যে সমীকরণটি সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তার মানে আমাদের আগে দেওয়াই ছিল সমীকরণটার মূল, কিন্তু এবার দেওয়া নেই, নিজেদেরকে করা লাগবে। তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, আমরা প্রশ্নটা তুলব। আমাদের প্রশ্ন তোলা হয়ে গেল, তাহলে এখন আমরা বা দিব। কেন বা দিব? কারণ নিয়ম হচ্ছে যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে মাঝখানে সম্পর্ক প্রতীক থাকলে বা দিতে হয়। আচ্ছা, তাহলে 3x - 8, ঠিক আছে, আমরা শুধু চলকগুলো একপাশে লিখে ফেলবো 3x, এখন এটা +x, এই পাশে আসলে কী হবে -x, ইকুয়াল +2 আগে থেকে ছিল বসে যাবে, -8 এই পাশে নিয়ে গেলে +8 হয়ে যাবে। তাহলে সমীকরণ সমাধানের নিয়ম হচ্ছে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে দেখো বা 3x থেকে x গেলে হচ্ছে 2x, ইকুয়াল 8 এবং 2তে হচ্ছে কত আমাদের 10। আচ্ছা, বা x ইকুয়াল তাহলে কি হচ্ছে 10 ডিভাইড হচ্ছে 2, তাহলে এখন 2 দিয়ে যদি আমরা 10কে ডিভাইড করি তাহলে কত হবে 5, তাহলে x ইকুয়াল কত আসছে, x ইকুয়াল 5 আসছে। তাহলে আমি আবার বলি, প্রথম কাজ হচ্ছে চলকগুলোকে একপাশে নিয়ে আসা, পরবর্তী কাজ হলো ধ্রুবকগুলো যে সংখ্যাগুলোর ফিক্সড মান আছে তাদেরকে একদিকে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে প্রক্রিয়া প্রতীক অনুযায়ী অপারেশন করা, অপারেশন সিম্বল এগুলো বলা হয়। 3x থেকে x গেলে 2x, ইকুয়াল 8 আর 2 10, x আর 2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ, তাই x এখানে বসে থাকবে, 2টা এখানে যেহেতু গুণ আছে তাহলে এই পাশে গেলে ভাগ হবে, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5 হয়, তাহলে x ইকুয়াল 5। এখন আমরা কি করব, শুদ্ধি পরীক্ষা করব। তাহলে শুদ্ধি পরীক্ষাটা আমরা এই অংশটাতে করি। তো শুদ্ধি বানানটা এভাবে লিখলে বেশি ভালো হয়, এভাবে লেখা যাবে, এভাবে লিখলেই ভালো। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা। তো এখন আমরা যেটা করব, প্রথমত আমরা বাম পক্ষ লিখব। তাহলে বাম পক্ষ লেখার পরে বাম পক্ষটা আমরা তুলব, 3x মাইনাস হইতেছে 8, তাহলে 3 × x এর মান আমরা 5 পেয়েছি, ইকুয়াল হইতেছে 8, 3 5 হচ্ছে 15 হয়, -8 ইকুয়াল 15 থেকে 8 গেলে 7। তাহলে আমরা এবার ডান পক্ষটা চেক দিব, ডান পক্ষটা কী আসে। আচ্ছা, তাহলে আমরা ডান পক্ষ লিখি। ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে x + 2 আছে, x প্লাস হইতেছে 2। আচ্ছা, তাহলে x এর মানটা শুধু আমরা বসিয়ে দিই 5, প্লাস হইতেছে 2, তো 5 আর 2 মিলে কত হচ্ছে 7। তাহলে আমাদের দেখুন বাম পক্ষ 7, ডান পক্ষ 7, তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। পরে আমরা বলতে পারি অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমাদের সমীকরণ সমাধান নিয়ে তেমন সমস্যা নেই যতটুকু বুঝিয়েছি, আর থাকলেও কমেন্টে জানাবে। আর পরবর্তী যে পর্ব, সেই পর্বে আমরা 99 পৃষ্ঠার কাজ এবং পরবর্তী আরও কিছু উদাহরণ সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি যে আগামী 2-3 পর্বের মধ্যে আমরা এই সম্পূর্ণ অধ্যায়টি সমাধান করে দিব। তো সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।